রণক্ষেত্রে শক্তি ক্ষয়, যুদ্ধাস্ত্রের পর এবার সেনা সংকটে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা, তৃতীয় দফায় যুদ্ধ অনিবার্য। ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ইরানের উপর ওয়াশিংটন এবং তেল আবিবের চাপিয়ে দেওয়া 40 দিনের যুদ্ধ শেষে আমেরিকা সামরিক সরঞ্জাম এবং জনবল উভয় ক্ষেত্রেই এক ক্লান্তিকর পরিস্থিতির শিকার হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে যে দীর্ঘস্থায়ী সংঘাতের আবহে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান এক দ্বিমুখী সংকটের মুখোমুখি। একদিকে যেমন ফুরিয়ে আসছে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের মজুদ, তেমনি অন্যদিকে প্রতিকূল পরিস্থিতিতে থাকা সেনাদের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়েও বড় প্রশ্ন উঠেছে। তাসনিম নিউজের যুদ্ধ পর্যালোচনা গোষ্ঠীর এক প্রতিবেদন অনুযায়ী হালে আমেরিকা তার সরঞ্জাম এবং জনবল উভয় ক্ষেত্রেই এক চরম অবসাদগ্রস্ত পরিস্থিতির মুখোমুখি। সামরিক শক্তির মূল্যায়নে মূলত দুটি প্রধান সূচক ব্যবহার করা হয়। প্রথমটি হলো কমব্যাট ক্যাপাবিলিটি বা যুদ্ধ সক্ষমতা এবং দ্বিতীয়টি হলো কমব্যাট রেডিনেস বা যুদ্ধ প্রস্তুতি। যুদ্ধ সক্ষমতা বিষয়টি হার্ডওয়্যার বা সমর সরঞ্জামের উপর নির্ভরশীল, অর্থাৎ একটি বাহিনীর হাতে কতগুলো অস্ত্র, কামান, ট্যাঙ্ক বা বিমান মজুত আছে। বিপরীতে যুদ্ধের প্রস্তুতি সরাসরি জনবলের সঙ্গে সম্পর্ক রয়েছে, অর্থাৎ রণক্ষেত্রে লড়াই করার জন্য একজন সেনা শারীরিক ও মানসিকভাবে কতটা প্রস্তুত এবং সে কতটা উন্নত প্রশিক্ষণ ও রণকৌশল আয়ত্ত করেছে। বর্তমানে মার্কিন বাহিনী তাদের যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে বড় ধরনের প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। প্রতিবেদনে তুলে ধরা হয়েছে দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনারা চরম ক্লান্ত। দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকা এবং নিয়মিত সংঘাতের উত্তেজনার কারণে তাদের মধ্যে মানসিক অবসাদ তৈরি হয়েছে। ফলে এখনই এই সেনাদের সরিয়ে নতুন বাহিনী মোতায়েন করা জরুরি হয়ে পড়েছে। তবে বড় সমস্যা হলো আগের বাহিনী সরিয়ে যেখানে নতুন সেনা পাঠানো হবে সেই ঘাঁটিগুলো ইতিমধ্যে হামলার শিকার হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যুদ্ধের আগের মতো অবকাঠামো বা প্রয়োজনীয় সুযোগ সুবিধা সেখানে আর অবশিষ্ট নেই। অস্ত্রের মজুদের ক্ষেত্রেও মার্কিনীরা চাপের মুখে রয়েছে। আমেরিকা এবং বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর সবচেয়ে বেশি বিনিয়োগ করলেও এখন ফুরিয়ে আসা মিসাইল প্রতিস্থাপন করা তাদের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জাহাজে থাকা স্ট্যান্ডার্ড মিসাইল এবং টমাহক ক্রুজ মিসাইলের মজুদ নিয়ে উদ্বেগ বাড়ছে। মার্কিন নিজস্ব সূত্রের রিপোর্ট অনুযায়ী তারা ইতিমধ্যে তাদের মোট ক্রুজ মিসাইল মজুদের প্রায় 1/4 ব্যবহার করে ফেলছে। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলি শাসনের জাহাজগুলোতে মূলত আয়রন ডোম এবং বারাক প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকে। এই ব্যবস্থাগুলো মূলত স্বল্প পাল্লার রকেট বা কামানের গোলা ঠেকানোর জন্য তৈরি করা হয়েছে। এই দুই প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ব্যালিস্টিক মিসাইল মোকাবেলায় সক্ষম নয়। সাম্প্রতিক হামলাগুলোতে দেখা গেছে ইসরায়েলিরা শেষ মুহূর্তে প্রতিরক্ষা হিসেবে বিপুল পরিমাণ আয়রন ডোম মিসাইল ছুড়েছে, কিন্তু ব্যালিস্টিক মিসাইলের গতির প্রকৃতির সাথে সামঞ্জস্য না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই সফল ইন্টারসেপশন বা মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হয়নি। সব মিলিয়ে এক চরম সামরিক অস্থিরতা এবং সক্ষমতার ঘাটতি নিয়ে বিপাকে পড়ছে আমেরিকা ও তার মিত্ররা। এদিকে হরমুজ প্রণালীতে ইরান যদি নৌ অবরোধ আরোপের চেষ্টা করে এবং সেই সময় মার্কিন বাহিনী ইরানি জাহাজের পথ রোধ করে, তবে পরিস্থিতি সরাসরি যুদ্ধের দিকে মোড় নিতে পারে। ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির ওয়ার কমেন্ডারি গ্রুপের এক প্রতিবেদনে হরমুজ প্রণালী ঘিরে এই চাঞ্চল্যকর সমর বিশ্লেষণ উঠে এসেছে। ইরানের উপর বিনা উস্কানিতে চাপিয়ে দেওয়া আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের 40 দিনের যুদ্ধ শেষে সামরিক বিরতির 5ম দিনে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে ইরান যদি নৌ অবরোধ আরোপের চেষ্টা করে এবং সেই সময় মার্কিন বাহিনী ইরানি জাহাজের পথ রোধ করে, তবে পরিস্থিতি সরাসরি আবারও যুদ্ধের দিকে মোড় নিতে পারে। বিশেষ করে ওমান সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই পানিপথে মার্কিন বাধা ইরানের জন্য চরম উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রণালী দিয়ে যাতায়াতের ক্ষেত্রে ইরান এক বহুমুখী কৌশল অবলম্বন করছে। যদি কোনো ইউরোপীয় বেসামরিক জাহাজ আগে থেকেই ইরানকে নির্ধারিত ফি বা শুল্ক পরিশোধ করে যাতায়াত করতে চায়, তবে ইরানের পক্ষ থেকে তাতে কোনো বাধা নেই। সেই জাহাজকে আমেরিকা আটক করবে কি করবে না তা ইরানের মাথা ব্যথার কারণ নয়। অন্যদিকে চীন এবং রাশিয়ার জাহাজের ক্ষেত্রে আমেরিকা সাধারণত কোনো ঝামেলা করবে না বলেই মনে করা হচ্ছে। এমনকি বন্ধুপ্রীতি দেশগুলোর জন্য ইরান শুল্ক মওকুফ বা বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখতে পারে। তবে আসল সংকটের জায়গাটি অন্যখানে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, যদি আমেরিকা সক্রিয়ভাবে ইরানি জাহাজগুলোর চলাচলে বাধা সৃষ্টি করে বা এই রুটে ইরানকে অবরুদ্ধ করার চেষ্টা চালায়, তবে এক ভয়াবহ নৌ সংঘাতের আশঙ্কা তৈরি হবে। এই পরিস্থিতি সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার একটি প্রেক্ষাপট তৈরি করতে পারে। মূলত বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান এই ধমনীতে কার নেতৃত্ব থাকবে তা নিয়েই এখন স্নায়ুযুদ্ধ চরমে। বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালীর এই টানাপোড়েনে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তার এক অশনি সংকেত।
বিশ্লেষকরা বলছেন ইরানের এই অবস্থান আসলে একাধিক বার্তা দিচ্ছে। একদিকে তারা দেখাতে চাইছে হরমুজ প্রণালীর মতো কৌশলগত পথের উপর তাদের প্রভাব এখনো শক্তিশালী। অন্যদিকে যদি তাদের স্বার্থে আঘাত আসে তাহলে সেটি শুধু কূটনৈতিক বা অর্থনৈতিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না, বরং একইভাবে সামরিক প্রতিক্রিয়াও আসতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে যুদ্ধের ময়দান শুধু স্থল বা আকাশে সীমাবদ্ধ নেই। অর্থনীতি, কূটনীতি এবং সমুদ্রপথ সবকিছু মিলিয়ে একটি বড় শক্তির লড়াই তৈরি হচ্ছে। আর হরমুজ প্রণালী সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যেখানে কোনো ভুল হিসাব আবারও বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। অন্যদিকে বিনা উস্কানিতে চাপিয়ে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের 40 দিনের যুদ্ধে এ অবধি ইরানের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $270 বিলিয়ন এবং এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ আদায়ে পারস্য উপসাগরীয় 5 দেশের কাছে আনুষ্ঠানিক দাবি জানিয়েছে তেহরান। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী এ ক্ষতির হিসাবটি এখনো চূড়ান্ত নয় এবং যুদ্ধের এই আর্থিক ভয়াবহতার সংখ্যা সামনে আরো বাড়তে পারে। ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মুহাজিরানি সম্প্রতি সংবাদ সংস্থা রিয়া নাস্তভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই বর্বরিত হামলায় ইরানের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা আদায়ের বিষয়টি তেহরান অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। তিনি আরও উল্লেখ করেন যে 47 বছরের মধ্যে প্রথম ইসলামাবাদে ইরান ও আমেরিকার সরাসরি আলোচনাতেও ইরানের প্রতিনিধি দল যুদ্ধের এই ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিকে প্রাধান্য দিয়েছে। এদিকে এই যুদ্ধের ক্ষয়ক্ষতির দায়ভার নিতে আঞ্চলিক 5টি দেশকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে তেহরান। তাসনিম নিউজ এজেন্সির আন্তর্জাতিক বিভাগ জানিয়েছে, জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি আনুষ্ঠানিকভাবে বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের কাছে ক্ষতিপূরণের দাবি করেছেন। ইরান পক্ষ থেকে বলা হয়েছে, এই 5টি দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে আন্তর্জাতিক আইন মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। ইরাভানি স্পষ্ট ভাষায় বলেছেন যে এই দেশগুলো তাদের ভুল কর্মকাণ্ডের মাধ্যমে ইরানের প্রতি আন্তর্জাতিক বাধ্যবাধকতা ভঙ্গ করেছে এবং এর ফলে ইরানের যে বিপুল বস্তুগত ও নৈতিক ক্ষতি হয়েছে তার পুরো ক্ষতিপূরণ এই 5 দেশকেই দিতে হবে। তেহরান মনে করছে, যেহেতু এই দেশগুলো আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করে হামলাকারীদের আবারও মত দিয়েছে, তাই তাদের আন্তর্জাতিক দায়বদ্ধতা এড়ানোর কোনো সুযোগ নেই। বর্তমানে ইরান এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক ও আইনি লড়াই জোরদার করছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অবস্থান শুধু একটি আর্থিক দাবি নয়, বরং একটি কৌশলগত বার্তা। যুদ্ধের পরবর্তী ধাপে এসে তেহরান এখন আইনি ও কূটনৈতিক ফ্রন্টকে সামনে আনছে, যাতে শুধু প্রতিপক্ষ নয় বরং পুরো আঞ্চলিক জোটকেও চাপের মুখে ফেলা যায়। একই সঙ্গে এটি আন্তর্জাতিক মহলে একটি বায়ান তৈরিরও চেষ্টা, যেখানে ইরান নিজেকে হামলার শিকার রাষ্ট্র হিসেবে তুলে ধরছে। সব মিলিয়ে পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েলকে ঘিরে সংঘাত এখন আর কেবল সামরিক সীমারেখায় আটকে নেই। অর্থনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক আইনের ময়দানেও এর প্রভাব ছড়িয়ে পড়ছে। আর এই নতুন পর্যায়ে এসে যুদ্ধের হিসাব শুধু ক্ষয়ক্ষতির অঙ্কে সীমাবদ্ধ থাকছে না, বরং তা রূপ নিচ্ছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও আইনি লড়াইয়ে।